আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি বললে বাবা? আমায় এখন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করতে হবে, তাও সবে মাত্র এসএসসি পরীক্ষা দেয়া বাচ্চা? আর ইউ সিরিয়াস? তোমার কথা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল সারফারাজ। তীব্র চোখের পলক ভেবে বাবার দিকে দৃষ্টিপাত করছে। এমন খামখেয়ালি চিন্তা বাবা কখনো নিতে পারেন না। সে শিক্ষিত, শুধু তাই না, দেশের একজন রিটায়ার বিচারপতিও। তার চিন্তাভাবনা, বিচক্ষণতা বরাবরই সারফারাজকে মুগ্ধ করত, কিন্তু আজ সে কোনোভাবেই মুগ্ধ হতে পারছে না। রিটায়ার বিচারপতি আরিফ হাসান আজকের খবরের কাগজ মনোযোগ দিয়ে পড়তে পারছেন না। পারবেন, এটাই স্বাভাবিক। নিকুঞ্জ নিবাসে আজ প্রচুর শোরগোল। তাদের পৈতৃক বাড়ি এটা, ঘর ভর্তি মেহমান। ঈদ উপলক্ষে মেহমানে পুরো বাড়িতে গুনগুন রব। অথচ ঈদ পেরিয়ে গেছে আজ 7 দিন। তার বড় ছেলে সারফারাজ শেহদাদ বর্তমানে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে। ছোট ছেলে আরাফাত শেহদাদ এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। এই তো 2 মাস বাদে তারও রেজাল্ট বেরিয়ে যাবে। সেসব নিয়ে তার চিন্তা নেই। তার মতোই 2 ছেলেও ভালোই মেধাবী, পড়াশোনা নিয়ে কখনো বকতে হয়নি। বড় ছেলে সারফারাজ এসেছিল বাবার অনুমতি নিতে। সন্ধ্যার ট্রেনে সে ঢাকা ফিরবে, অথচ তার বিয়ের কথা শুনে খানিকটা বিস্মিত আর বিভ্রান্ত। সবচেয়ে বিভ্রান্ত এটা শুনে তার বিয়ে একটা বাচ্চা মেয়ের সাথে হতে যাচ্ছে। তার বাবা কয়েক মাস আগেই গত হয়েছেন। এই মুহূর্তে এমন একটা সিদ্ধান্ত তাকে কি পর্যায়ে ভাবাবে এটা সে বুঝতে পারছে না। সারফারাজ দ্বিতীয়বারের মতো আবার বলতে আরম্ভ করলো, বাবা, তুমি যা বলছো ভেবে বলছো কি? তুমি একজন রিটায়ার বিচারপতি, নিশ্চিত জানো 18 বছরের নিচে কোনো বাচ্চাকে বিয়ে দেওয়া আইনত অপরাধ। এরপরেও তুমি আমার বিয়ের জন্য বলছো? আরিফ হাসান মনোযোগ দিয়েই কথাগুলো শুনছেন। এর ফাঁকে একবার চায়ের কাপে চুমুক দিলেন। চা ঠান্ডা হয়ে গেছে। চোখে চশমা খুলে পাশের টেবিলে রাখলেন। দৃষ্টি রাখলেন ছেলের উপর। বিয়ের কথা শুনে ছেলে যতটা বিস্মিত হবে ভেবেছিলেন ততটাই বিস্মিত হয়নি। হয়তো কথাটা সে এখনো বিশ্বাস করতে পারছে না। দরজায় কড়া নাড়ল কেউ। অতঃপর দরজা খুলে বেরিয়ে এলো একজন নারী। পরনে তার হালকা বাদামি রঙের শাড়ি, চোখে সোনালি রঙের চশমা, হাতে চায়ের কাপ। ঘরে আজ প্রচুর কাজ। এত কাজের চাপে তিনি যেন অস্থির হয়ে উঠেছেন। তার ছাপ চোখে মুখে ফুটে উঠেছে। সারফারাজ মায়ের দিকে তাকিয়ে রইল গম্ভীর দৃষ্টিতে। মা শাহনুর বেগম চায়ের কাপ এগিয়ে দিলেন স্বামীর কাছে। শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে বললেন, দোকানপাট এখনো ভালো করে খোলেনি। সকাল থেকে ঘুরে ও মন মতো একটা শাড়ি পাইনি। ভাবছি আমার বিয়ের শাড়িটাই ওকে পরিয়ে দেই। তুমি কি বলো? সারফারাজ ভেতরে ভেতরে রেগে যাচ্ছে। তার মা বাবা ভেবেই নিচ্ছে এই বিয়েটা সে করছে। না হলে এই শাড়ির কথা এখানে তুলবার কোনো দরকার ছিল না। কিন্তু যতই রেগে যাক না কেন, মা বাবার মুখের উপর কথা সে বলতে পারে না। তবু শান্ত গলায় শুধালো, কাকে বিয়ের শাড়ি পরাবে মা? কেন, অনিকে? ও ভালো কথা। আমি তোর জন্য একটা পাঞ্জাবি আনিয়ে রেখেছি। ঘরে বিছানার উপর রাখা আছে, পরে দেখিস ঠিক আছে কিনা। বিয়ে কখন পড়ানো হবে? এই তো আছরের পরে, কাজীকে বলা আছে। সারফারাজ চোয়াল শক্ত করল। আশ্চর্য, তার আজ বিয়ে, অথচ সে কিছুই জানে না। এমনকি কাজী থেকে শুরু করে শাড়ি পাঞ্জাবি সব তৈরি, শুধু বরকে জানানো হয়নি তারই আজ বিয়ে। চমৎকার। ইচ্ছে করলো কথাটা জোরে বলতে, কিন্তু পারল না। তার মন বলছে এই ঘর ছেড়ে বের হবার পরপরই দেখবে বাড়ির সব মেহমান তাকে এসে ঘিরে ধরছে। সবাই জানে তার বিয়ের একমাত্র সে ছাড়া। রেগে ঘর ছেড়ে বের হবার জন্য উদ্বেগ হলো। আরিফ হাসান তাকে থামিয়ে দিয়ে শাহিনুর বেগমকে বলল, রান্নাবান্না কেমন হচ্ছে? ভালোই এগুচ্ছ, তবে মনে হচ্ছে মুরগির রোস্ট কম পড়ে যাবে। সিধুকে ডেকে আনিয়ে নাও, খেয়াল রেখো খাবার দাবার নিয়ে কেউ যেন কিছু বলতে না পারে। আচ্ছা। বলেই শাহিনুর ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সারফারাজ শেহদাদ ঠোঁট কামড়ে ধরল। বিয়ে নিয়ে বাড়িতে হুলস্থুল কাণ্ড ঘটে যাচ্ছে, অথচ এসব কিছু থেকে সে অনাগত। আরিফ হাসান চায়ের কাপে চুমুক দিয়ে বললেন,
বসো, ঠান্ডা মাথায় কথা বলি। আর কি বলবে বাবা, বিয়ের সবকিছুই তো দেখছি তৈরি, শুধু আমি কিছু জানি না। জানাবার সময় হয়নি। বিয়ে ঠিক হয়েছে গত রাত 1টার দিকে। ভোর থেকেই সব তোড়জোড় শুরু। আর তুমি ঘুম থেকে উঠছো সকাল 11টার দিকে। ফ্রেশ হয়ে নাস্তা সেরে আমার সাথে দেখা করতে এসেছো, আর এখন বাজে দুপুর 1টা। বৃষ্টিতে এক বর্ণনা দিয়ে সারাফরাজের মুখ বন্ধ করে দিল বাবা আরিফ হাসান। আশ্চর্য কিছু না, তার কথায় এক ধারালো অস্ত্র লুকিয়ে আছে। সে কথা জোরে কেউ কিছু বলতে পারে না। তবু সারাফরাজ বলল, কিন্তু আমায় জিজ্ঞেস করতে পারতে একবার। করার মতো কিছু ছিল না ফারাজ। তোমার পছন্দের কেউ নেই, এটা তুমি আমায় 2 দিন আগেই বলেছ। 2 দিনের মধ্যে পছন্দ হয়ে যাবে এমন কোনো মেয়েও আশেপাশে নেই। তাই আমার ধারণা এই বিয়ে হচ্ছে আর তুমি এই বিয়ে করবে, ঠিক তো? তুমি বললে বিষও খেয়ে ফেলবো। তুমি জানো আমি তোমার কথার অবাধ্য হই না। তিক্ত স্বরে কথাগুলো বলে ঘর ছেড়ে বেরিয়ে এলো সারফরাজ। রাগে তার সমস্ত শরীর কাঁপছে। তার দিকে তাকিয়ে চাপা হাসলো চাচাতো যমজ 2 বোন রুদমিলা আর শ্রেয়মী। তারা দুজন বড্ড সুন্দরী আর দেখতে প্রায় একই রকম। নিজেদের সবসময় একরকম, তারা আবার সেম পোশাকও পরে। বড় আশ্চর্য, শুধু সে না, তাদের সব ভাই বোনদের মধ্যে এমন 2-1জন আশ্চর্য মানুষ থাকবেই। সারফরাজ কপাল কুঁচকাল। দুজনের হাসি মুহূর্তেই থেমে গেল। তাদের এই ভাইকে তারা প্রচণ্ড ভয় পায়। সারফরাজ কঠিন গলায় বলে উঠল, হাসছিস কেন? দাঁত কেলিয়ে? আর কোনো কাজ নেই তোদের? শ্রেয়মী বলল, না ভাই। রুদমিলা মুখ ফসকে বলে ফেলল, আছে না অনেক কাজ। তোমার আর অর্নিলার বিয়ের অনেক কাজ বাকি। একটু পরে অর্নিলাকে মেহেদি পরানো হবে। আরও কিছু বলার ছিল। শ্রেয়মী গুঁতো দিয়ে তাকে চুপ করে দিল। ভাইকে দেখে মোটেও মনে হচ্ছে না তিনি খুশি হচ্ছেন। কেমন গম্ভীর করে রেখেছে মুখটা। 2 বোন একসাথে পগার পার। ভাই হুটহাট ধমক দিয়ে বসেন। তাদের ধমক খেতে ইচ্ছে না। সারফরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ডাক্তার হতে হলে ধৈর্য ধরে রাখা বহুত বড় কাজ। সে খুব ছোট কারণেই রেগে যায়। এভাবে রেগে যাওয়া যাবে না, সামলাতে হবে। ঘরের দিকে পা রাখল। বাড়ি ভর্তি মেহমান। তার চাচা, চাচি, চাচাতো 3 ভাই বোন। এছাড়া মায়ের তরফ থেকে এসেছে মামা, মামি, তাদের বাচ্চারা। যদিও মামা তাদের আপন নন, মায়ের দিক থেকে কোনো ভাই বোন নেই। উনি তার দুঃসম্পর্কের মামা। এই মামা বাচ্চার ছোটাছুটি করে এসে থামলো সারফরাজের সামনে। তাকে ঘিরে দুজনে ছুটতে লাগলো। তার সাথে চিৎকারও করছে। বিরক্ত লাগছে, ভীষণ বিরক্ত। এক ধমক দিয়ে বলল, এই চুপ। দুজনেই চুপসে গেল। হতবাক হয়ে চেয়ে রইল সারফরাজের দিকে। সে হম্পি তম্পি করে তার ঘরের দিকে রওনা হলো। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে সামনে ফিরতে ভুরু কুঁচকে ফেলল। বিস্মিত স্বরে বলল, অর্নিলা? অর্নিলা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। হুট করে দরজা বন্ধের শব্দে বেচারি ভয় পেয়ে গিয়েছে। এর মধ্যে ফারাজ ভাইয়ের গলার স্বর, দিনটাই বুঝি এবার যাবে। ফিরে তাকালো সামনের দিকে। তার গাল ভর্তি হাসি। বিরক্তির শেষ রইল না। এই মেয়ে শুধু শুধুই হাসে। একে ধমক দিলেও হাসে, বকা দিলেও হাসে। পারে শুধু ভ্যাভা করে কাঁদতে। বোধহয় কান্নার হাসি ছাড়াও কিছুই শিখেনি। তুমি এখানে? মামুনি বলল পাঞ্জাবি দিয়ে যেতে, তাই এসেছি ফারাজ। বলেছে আজ আসরের সময় এটা পরে যেতে। আমার আর আপনার আজ বিয়ে। বলেই দাঁত বের করে হাসি দিল। এই হাসি লজ্জার হাসি না, মজার হাসি। এবারে সব মেয়েরাই শুধু হাসে। আশ্চর্য, এদের কি ভূতে ধরেছে? সারফরাজ কঠিন গলায় বলল, আমার ঘর থেকে বের হ এক্ষুনি। অর্নিলা জোরে জোরে মাথা দুলিয়ে ঘর ছেড়ে বের হলো। ফারাজ ভাই তুমি থেকে তুইতে চলে গেছে, এর মানেই তার রাগ অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। এ সময় তার সামনে না যাওয়াই ভালো। কিন্তু সে বুঝল না বিয়ের কথা শুনে ফারাজ ভাই অমন রেগে গেল কেন। ভালোই তো হচ্ছে, তার বিয়ে হচ্ছে, তাও ফারাজ ভাইয়ের সাথে। ইস কত মজা। মামনির সাথে এখন সে সারাক্ষণ থাকতে পারবে, এই বাড়িতে ঘুমাতে পারবে, কত মজা। নাচতে নাচতে চলে যাচ্ছে। হঠাৎ এক বিকট আওয়াজে থেমে গেল। ফিরে চাইল ফারাজ ভাইয়ের ঘরের দিকে। ভাই বেশি রেগে গেলে চিৎকার করে, ধপাস করে দরজা বন্ধ করে দেয়। এবারও তাই ঘটল। তাতে অর্নিলার কি? সে মুখ টিপে হাসল। 2 হাত কোমরে রেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সারফরাজ। এই পাজি মেয়ের সাথে তার বিয়ে অসম্ভব। এই মেয়েটিকে একটুও পছন্দ না তার।
তার ফুফাতো বোন বলতে শুধু এই, তার ফুফাকেও পছন্দ না আর তার মেয়েকেও না। ফুফুকে দেখেছিল সে ছোটবেলায়, তখন তার বয়স খুব বেশি না, এই 12 কি 13 হবে। এই মেয়ে, উনি তখন আসতো আর তার সমস্ত খেলনা ভেঙে ফেলতো। খুব বিরক্তিকর, যখন তখন তার জিনিসপত্র ভেঙে ফেলে। তার ঘরে এসেছে মানে কিছু একটা ভাঙবে। ছোটবেলায় তার পছন্দের জিনিস ভাঙতো, একটু বড় হতেই তার বই খাতা ছিঁড়ে ফেলতো। একবার তো তার প্র্যাকটিক্যাল খাতায় তরকারির ঝোল ফেলে দিয়েছিল। কি অদ্ভুত, তার সব কাজে গন্ডগোল বাধায়। এখন বিয়ের পর কি করবে? তার জিনিসপত্র নিয়ে ডাক্তার খেলবে, অবশ্যই তাই করবে। এছাড়া আর কি পারে? দরজায় আবারও কড়া নাড়ার শব্দ। রেগে ফট করে দরজা খুলে বলল, কে? অতপর সে সহজ হলো, শান্ত কণ্ঠে বলল, ও তুই? অর্নিলা কাঁদতে কাঁদতে আরিফ হাসানের সামনে এসে থামল। তাকে দেখতে পেয়েই অস্ফুট স্বরে বলল, মামা ভাইয়া আমাকে ছুঁয়েছে। আরিফ হাসান থমকে দাঁড়ালেন। কি বলল অর্নিলা? ছুঁয়েছে মানে? কেমন ছোঁয়া? অর্নিলার মুখের দিকে তাকিয়ে দেখে বেশ বুঝতে পারলেন কোন ধরনের ছোঁয়ার কথা বলছে। মেয়েটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে উঠল, তার চোখ মুখ লাল হয়ে উঠছে ক্রমশ। থেমে থেমে কাঁদতে সে। অর্নিলা আবারও বলল, মামা জানো আমি খুব বারণ করলাম, কিন্তু ভাইয়া শুনলো না, আমার জামা ধরে টানাটানি করছিল। বলেই চিৎকার করে কাঁদতে লাগলো। অর্নিলা কখনো নিঃশব্দে কাঁদতে পারে না, সবসময় চিৎকার করে কাঁদবে। আরিফ হাসান হতভম্ব। আচমকা বজ্রপাত যেন তার মাথার উপর পড়ল। মনে হচ্ছে তার বুকের ভেতর থেকে কেউ কলিজা ছিঁড়ে টেনে বের করে ফেলছে। তিনি অর্নিলাকে জড়িয়ে ধরলেন। ভয়ে মেয়েটা কাঁপছে। কে ছুঁয়েছে? ভাই? কোন ভাই? কার এত সাহস হলো? ইঙ্গিত কোন দিকে যাচ্ছে সে বেশ বুঝতে পারছে। সারফরাজ বাড়িতে নেই, সে থাকলেও এমন কাজ কখনো করবে না। তাহলে কে? আরাফাত? অসম্ভব। এমন শিক্ষা সে তার ছেলেকে সে দেয়নি। তবুও কঠিন গলায় জিজ্ঞেস করল, কে? আরাফাত? অর্নিলা কান্না থামালো, মাথা দুলিয়ে না করল। আরিফ হাসানের উধাল পাথাল মন তবুও শান্ত হয়নি। তিনি হাঁটু গেড়ে বসলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, মা, কান্না করে না। তুমি আমায় বলো, এমন বাজে কাজ কি করেছে তোমার সাথে? আমি তাকে শাস্তি দিব। বলো মা, কি করেছে? অর্নিলা কান্না থামালো। সে হাঁপাচ্ছে। এখন আর ভয় লাগছে না। মামার কাছে থাকলে তার কখনো ভয় লাগে না। 2 হাতে চোখের পানি মুছল, একটু শান্ত হয়ে বলল, নিয়াজ ভাইয়া। আরিফ হাসান চমকে উঠলেন। নিয়াজ? ওই বখাটের ছেলেটা? এদিকে অর্নিলার কান্না শব্দে শাহিনুর বেগম আর আরাফাত শেহদাদ ছুটে এলো। আরিফ হাসান অর্নিলাকে শাহিনুর বেগমের হাতে দিয়ে বেরিয়ে এলেন। কি ভয়ঙ্কর ঘটনা, কি সাংঘাতিক, কি কুৎসিত! নিয়াজ শিকদার, অর্নিলার চাচাতো ভাই, 1 নম্বরের বখাটে ছেলে। দিন রাত রাস্তায় রাস্তায় ঘুরবে, নেশা পানি করবে, আর এভাবে মেয়েদের সাথে অসভ্যতামি করবে। না, এ কখনো হয় না। এর একটা সমাধা করাই উচিত। কিছুদিন আগেই অর্নিলার বাবা মারা গেছেন। আজ তার 40 দিন পার হয়েছে। এ কারণে অর্নিলার চাচা বিশাল এক মিলাদের আয়োজন করেছিলেন। সেখানে আরিফ হাসানের পুরো পরিবারের সাথে অর্নিলা উপস্থিত। অর্নিলা তার নিজের রক্তের নয়, আদরের একমাত্র বোনের একমাত্র মেয়ে। মা বাবা মরা এই মেয়েটার জন্য তার খুব মায়া হয়, তাই তাকে আগলে রাখতে চান। কিন্তু অর্নিলার আপন চাচাও তাকে নিজের কাছে রাখতে চান। তার আরও 2 ফুফু আছে, একজন সবার বড় আর একজন সবার ছোট। তারা এখন অবধি কিছু বলেনি। অর্নিলা থাকতে চায় তার মামার সাথে। গোলমাল এদিকেই বেঁধেছে। আজ সবাই যখন চাচা ইয়াতিম শিকদারের বাড়িতে মিলাদে ব্যস্ত ছিল, তখনই ওই শয়তান নিয়াজ অর্নিলার সাথে এমন ঘৃণ্য আচরণ করার সুযোগ পেয়েছে। এমনটাই আরিফ হাসানের ধারণা। কিন্তু এভাবে ছাড় দেওয়া যায় না। এর একটা বিহিত না করলেই নয়। পুরো নাম অর্নিলা অথই। মা বাবার একমাত্র সন্তান সে। মা মারা গেছে প্রায় 7 বছর হতে চলল। বাবা মারা গেছে এই তো মাস পেরিয়ে গেল। বাবা শামসের শিকদার মারা যাবার আগে মেয়ের কোনো কমতি রাখেননি। বলতে গেলে ভালোই সম্পত্তি আছে তার। নিজের 2টো বাড়ি আছে, যেগুলো ভাড়ায় চলে। ঢাকায় নিজের 3টে ফ্ল্যাট, ভালো ব্যবসা ছিল। মারা যাবার পর সেসব এখন চাচার হাতে, সেখানেই থাক। ওসব নিয়ে অর্নিলার কোনো মাথা ব্যথা নেই। ওসব ছাড়া যা আছে তার ঢের কম নয়। জমি জমা আছে নিশ্চয়ই। এছাড়া মামা আছে, বড় ফুফু আছে যিনি বিদেশে থাকেন, ছোট ফুফু থাকেন একান্নবর্তী পরিবার নিয়ে। চাচার অবস্থাও কম ভালো নয়।
তবুও যার থাকে বেশি তারও চাইও বেশি। তাই তো অর্নিলার ভাগের অতটুকুর ওপর নজরও তার। ইচ্ছে আছে তার ছোট ছেলের সাথে বিয়েটা দিয়ে দিতে পারলেই অর্নিলার ভাগের সম্পত্তি তার সন্তান পাবে। কিন্তু মাঝখানে বাদশাচ্ছে ওই আরিফ হাসান। ফরহাদ সবকিছু বলে একটা সিগারেট ধরালো। সারফরাজ ভুরুকুচকে গম্ভীর মুখে বলল, সিগারেট খাওয়া ভালো না, এর জন্য শরীরে। এই থাম তো, আমি তোর কাছে ডাক্তারি শিখতে আসিনি, যা বলছি তা শোন। সবই শুনলাম, কিন্তু আমার সাথে অর্নিলার বিয়ের কাহিনীটা বুঝলাম না। গোয়ালে গরু কি আমি একটাই ছিলাম? গোয়ালের গরু তুমি হতে যাবে কেন? তুমি হচ্ছ 7 রাজার ধন। নিয়াজ যা করেছে সব জানাজানি হয়েছে। অর্নিলার বড় ফুপু আছে না, ওই যে বিদেশি মেম সাহেব, 3 ইঞ্চি উঁচু জুতা পরে সাজগোজ করে যে ঘোরাঘুরি করে, সে ঠোঁটে লিপস্টিক দিবে না, কিন্তু ঠোঁটের চারদিক আর্ট করে রাখবে। অদ্ভুত, আমি এসব জেনে কি করব? ওই মহিলা ঠোঁট লিপস্টিক করে না আর্ট করে, তা আমার জেনে কি কাজ? আর তাছাড়া তুই আর কিছু না দেখে মহিলার ঠোঁটের লিপস্টিকের রং দেখতে গেলি? এত ক্যারেক্টারলেস তুই। আরে বাবা, আমি তো তোকে তার বর্ণনা দিচ্ছি। আর তাছাড়া আর তার ঠোঁটের লিপস্টিক নিয়ে আমার কোনো কাজ নেই। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেবার লোক আমার আছে, তার রাঙা ঠোঁট নষ্ট করার অধিকারও আছে। বলেই সিগারেটের ধোঁয়া শূন্যে ছাড়ল। সারফরাজ বলে উঠল, সেই মেয়ে তোর এই সিগারেট খাওয়া ঠোঁটে চুমু খেতে চাইবে? পাগল হয়ে আছে। বলেই অট্ট হাসি হাসল। আচ্ছা যাক, এসব আলোচনা পরে করা যাবে। শোন তবে, সব জানা জানির পর ইয়াতিম শিকদার তো বেজায় রাখ। শুনলাম সবার সামনেই নাকি নিয়াজকে চড় মেরেছে, লাথি মেরে বাড়ি ছাড়া করেছে। যাক, যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ নয় দেখছি। তার চেয়েও 10 গুণ। সবার সামনে মেরে ঘর থেকে বের করার পর রাতে এসে তোমার বাবাকে বলছে তার ছেলের সাথে অর্নিলার বিয়ে পড়িয়ে দিতে। এখন সবাই জানে আরিফ হাসান নিজের জীবন দিয়ে দিবে, তবু অর্নিলার সাথে এই বখাটে নিয়াজের বিয়ে দিয়ে তার জীবন নষ্ট করবে না। ও, তাই এর জন্য এবার আমাকেই বর সাজিয়ে বিয়েতে বসতে হবে, তাই তো? ফরহাদ দাঁত কেলিয়ে হাসল। সিগারেট নিভিয়ে নিচে ফেলে দিয়ে বলল, তা বটে, কিন্তু জানিস প্রথমে বর সাজানোর জন্য কাকে বলির বকরা বানিয়েছিল? কাকে? আমাকে। আর কাকে? ভাই আমি তো বলেই দিয়েছি, চাচা দেখো আমার নায়িকার রেডি, বাসরও রেডি, তাই অন্য রমণীর গলায় ফুলের মালা দিতে আমি পারবো না, রক্ষা করো। তুই এভাবে বাবাকে বলেছিস? সেম টু সেম, সেই জন্যই তো তোর সাথে বিয়ে ফাইনাল। যদিও এসব ওই বিদেশি মেম সাহেবের কারবার, তারই বুদ্ধি। সারফরাজ মাথা দুলিয়ে বলল, ও আচ্ছা। অতপর খানিকক্ষণের জন্য নিশ্চুপ হয়ে কিছু একটা ভাবতে লাগলো। ফরহাদ তার ঘাড়ে হাত রেখে বলল, আসছি আমি, বিয়ে বাড়িতে অনেক কাজ আছে। আচ্ছা যা, কিন্তু ফরহাদ, হ্যাঁ তোর মনে হয় না অর্নিলার কোনো সমস্যা আছে? মানে এই বয়সে পুরোপুরি ম্যাচুরিটি না এলেও খানিকটা থাকা দরকার, কিন্তু এরকম কিছুই ওর মধ্যে নেই। সবার ম্যাচুরিটি একসাথে আসে না, কারো কারো আসতে সময় লাগে। দেখবি বিয়ের পর হয়তো ম্যাচুরিটি চলে এসেছে, তাই না? এসব নিয়ে তোর মাঝে দ্বিধা থাকার কথা নয়, তুই তো ভালোই জানিস। সারফরাজ কিছু নিচু স্বরে বলল, হ্যাঁ তা বটে, তবুও মেয়েটাকে আমার বাচ্চা বাচ্চা লাগে। হ্যাঁ তা তো লাগবেই, তোর চেয়ে 7 বছরের ছোট, আর যা উড়নচণ্ডী। 7 বছর? হ্যাঁ আচ্ছা, তোর ইন্টার্নশিপ কবে? সে তো খুব দেরি, এখনো প্রায় 2 বছর বাকি। আর ইন্টার্নশিপ এর কথা বলছিস? আগে পাস করে বের হতে দে। তুই আবার কবে থেকে পাশ ফেলে চিন্তা করিস? ভুলে যাস না আমাদের সব ভাই বোনদের মধ্যে তুই বেস্ট। আমি লিখে দিতে পারি তুই একদিন খুব বড় ডাক্তার হবি। যাক, তৈরি হয়ে নিস। সারফরাজ বেলকনি থেকে ঘরের দিকে এগিয়ে এসে বিছানায় বসে পড়ল। হ্যাঁ, ব্যাগ গোছাতে হবে। ব্যাগ গোছাবি মানে? তুই কি আজই চলে যাবি? হ্যাঁ, রাতের ট্রেনে ঢাকা ফিরবো। অনেকদিন পড়া ছাঁটাই হয়েছে, আর না। আজই তোর বিয়ে আর আজই তুই চলে যাবি? ওটা বিয়ে না, কাবিন। আর মা বাবা আমায় বিয়ে করাতে চাইছে যাতে অনিকে তাদের কাছে রাখতে পারে। অনি আমাকে চায় না, কিংবা আমি অনিকে। ওই অবুঝ মেয়েকে নিয়ে এখন সংসারের চিন্তা করা বিলাসিতা ছাড়া আর কিছু নয়। গিয়ে দেখ
বিয়ের কথা শুনে সে নাচছে, কারণ কেউ তাকে বলেছে বিয়ের পর এই বাড়িতে পার্মানেন্ট থাকতে পারবে। এছাড়া আর কি চাই তার? ফরহাদ কিঞ্চিত পরিমাণ হাসল। তার হাসির কারণে গালে দুটো টোল পড়ল। বাহ, চমৎকার হাসি তার, বলে উঠল, আর কেউ না, আমার জোড়া বোন আছে কি করতে। সারফরাজ তার মুখের দিকে তাকিয়ে হেসে দিল। মনের ভার এখন অনেকটাই কমেছে তার। এতক্ষণ কি কারণে তার মনে এত ভার ছিল সে জানতো না। এখন বোধহয় বুঝতে পারছে একটা অবুঝ মেয়েকে বিয়ে করার মতো বোকা সিদ্ধান্ত। সবাই অনেকে বাঁচানোর চেষ্টা করছে, অথচ কেউ তার কথা ভাবছে না। কি অদ্ভুত, তার অস্তিত্ব সকলে বিলীন করে দিল এক নিমিষেই। অর্নিলার বড় ফুফু দাঁড়িয়ে আরিফ হাসানের ঘরের বাইরে, বিয়ের সময় গড়িয়ে পড়ছে। দরজায় কড়া নাড়তে স্বয়ং আরিফ হাসান দরজা খুলে দাঁড়ালেন, বিনীত ভঙ্গিতে বললেন, আপা আসেন, ঘরে আসেন। ষাটোর্ধ্ব মহিলা, আরিফ হাসানের চেয়ে বড় না, তবুও তিনি অনেক মান্য করেন তাকে, সে আজ থেকে না অনেক বছর আগে থেকেই। বড় ফুফু বললেন, না, ঘরে বসবো না, বিয়ে শুরু হয়ে যাবে। এই তো কাজে আনতে সিধুকে পাঠিয়েছি, বলছি বিয়ে পড়ানোর পরই তো খাওয়া দাওয়া হবে, তাই না? হ্যাঁ আপা, সেই ব্যবস্থা। আপনি রান্নাবান্না দেখে এসেছেন, শিকদার সাহেব পরিবার নিয়ে আসবেন। এছাড়া তো আপনার ছোট বোন, তার পরিবারও আসবে। একটু দেখে নিতেন যদি। এসবের দরকার না, শাহিনুরের চেয়ে খাবার দাবারের ব্যবস্থা ভালো কেউ সামলাতে পারবে না। কিন্তু আরিফ, একটা ব্যাপার নিয়ে আমি তোমার সাথে নারাজ। তুমি ওই ইতর ইয়াতিম আর ইতরের ছেলে ইতর নিয়াজকে বিয়েতে আসতে বললে কেন? কি দরকার ছিল নিকুঞ্জ নিবাসে এসে বাড়ি নোংরা করার? আরিফ হাসান হাসলেন, বিনয় ভঙ্গিতে বললেন, আপা, নোংরা মানুষের মন উলসিত করে শরীর নয়, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, তাদের পায়ের ধুলো এই বাড়িকে অপবিত্র করতে পারবে না। আমার এই বাড়ি আগে যেমন পবিত্র ছিল, এখনো তাই থাকবে। সারফরাজ রাজি বিয়েতে? হ্যাঁ রাজি, তবে বিয়ে পড়ানোর পরেই সে ঢাকায় রওনা দিবে, তাকে যেতেই হবে। সে জানি আরিফ, তোমার দুটো ছেলেই বড় ভালো, আমার ছোট দুই ভাইয়ের মতো কুলাঙ্গার না। তারা যেমন তাদের ছেলেগুলো তেমন, শুধু একটিমাত্র রত্ন অর্নিলা, সে সোনায় বাঁধানো। তাকে কোনো সেকরার হাতে আমি দিব না, যোগ্য হাতেই দিব। দুই ছেলের প্রশংসা শুনে গর্ববোধ করলেন আরিফ হাসান। তার চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস দেখা গেল। এর মধ্যেই গাড়ির শব্দ। নিকুঞ্জ নিবাসে সদর দরজায় শিকদারের গাড়ি হাজির। নির্বিঘ্নে বিয়েটা দিতে পারলেই হয়। বড় ফুফু কর্কশ গলায় আবারও বলে উঠলেন, এসেছে কুলাঙ্গারের দল। অতঃপর তার উঁচু উঁচু জুতার ঠক ঠক আওয়াজে সামনে এগিয়ে গিয়ে বললেন, শোন আরিফ, তুমি আজ যা করেছো এর জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আমি আপনার জন্য কিছু করছি না আপা, যা করছি আমার ছোট বোনের জন্য। তার একমাত্র স্মৃতি আমার মা অর্নিলা, তাকে দেখে রাখাই আমার দায়িত্ব। স্বস্তির নিঃশ্বাস ফেললেন বড় ফুফু। আবারও ঠক ঠক শব্দ। তিনি এগিয়ে যাচ্ছেন। ইয়াতিম শিকদার আর তার বড় ছেলে তারেক শিকদার একসাথে বাড়িতে ঢুকল। তারেক শিকদার বড় ফুফুকে দেখতে পেয়েই কুদুমবসি করলেন, সাথে সাথে তার বউ সাইমাও। নিয়াজ ফিটফাট সেজে পেছনে এসে দাঁড়ালো। বড় ফুফু চোখ রাঙিয়ে প্রশ্ন করলেন, ভালোই তো সেজে গুজে এসেছিস, শরম লজ্জা কি নাই তোর? বেহায়া হাবলার মতো চলে এলি। ইয়াতিম শিকদার জবাব দিতে চাইলেন, তবু দিলেন না। দাঁত কেলিয়ে হাসলেন। নিয়াজের ভাবভঙ্গিও তেমন। বড় ফুফুর কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিল। ছোট ফুফু এসে বড় ফুফুর কানে কানে বলতে লাগলেন, আসতে বলেন আপা, সবার সামনে এসব কি বলেন? আর যতই হোক, ও তো আমাগো নিজের বংশের। বড় ফুফু হুঙ্কার দিয়ে উঠলেন, বললেন, কি আমাদের বংশের? আমাদের বংশের এমন জানোয়ারের মতো কে করেছিল বলতো? দেখছিস কখনো কেউ আমাদের বাবার দিকে আঙুল তুলতে? আর আজকের দিনটা দেখ একবার। ছোট ফুফু কথা বাড়ালেন না। তার শ্বশুর অনেক লোকজন এখানে,
তিনি কিছু বললে বড় ফুফু শান্ত হয় না তো দূরের কথা গর্জে উঠবেন, তাই কিছু না বলাই ভালো। ইয়াতিম শিকদার এবারও হাসলেন, ভাবছেন হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। কথা শুনে হজম করা ছাড়া আর কিছু করার নেই তার। নিয়াজের ঘাট চেপে ধমকে সুরে বললেন, দাঁড়ায় আসোস কেন বেড়া, কুদুম বসি কর ফুপুরে, আদব কাদা সব বিলা গেছোস। বড় ফুফু আবারও বললেন, শুধু আদব কায়দা, এর সাথে সবকিছু ভুলছে হারামজাদা। বড় ফুফুর আচরণ অত্যন্ত কঠোর, কথায় কথায় গালাগালি করা তার চাই। শুধু তাই নয়, তার সাথে উচিত কথাও বলবেন। গোলমালের শব্দ শুনে আরিফ হাসান ছুটে এলেন। তার পেছনে পেছনে ফরহাদ, রুদমিলা, শ্রেয়মী সবাই এলো। ফরহাদ শ্রেয়মীর কানে ফিসফিস করে বলল, এই ঠোঁট আর্ট করা লিপস্টিক ছাড়া মহিলা হঠাৎ এমন চেতছে কেন? শ্রেয়মীর ভাইয়ার কানে কানে বলল, আরে নিয়াজ এসেছে তাই এমন চেচ্ছে। ভালো কাজ, শুধু বকাবকিতে কি লাভ, ঘাট ধরে বের করে দিলেই তো হয়। কথাটা আরিফ হাসানের কানে গেল। তিনি চোখ ঘুরিয়ে ফিরলেন। ফরহাদ অন্যদিকে মুখ সরিয়ে বাঁশি বাজাতে লাগলো। আরিফ হাসান বড় ফুফুকে শান্ত করিয়ে মেহমানদের ভেতরে বসালেন। যতই হোক এখন তাদের বিয়ানের সম্পর্ক, তারা কুটুম। ভুলে গেলে চলবে না অর্নিলা তাদের বংশের। কোনোদিন যাতে আঙ্গুল তুলে কিছু একটা বলতে না পারে সেসব প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন আরিফ হাসান। শাহিনুর বেগম নিজে ছুটে এসে মেহমানদের ভেতরে নিয়ে গেলেন। ইয়াতিম শিকদার দাঁড়িয়ে গেলেন আরিফ হাসানের সাথে। তাচ্ছিল্যেশ্বরে হেসে হেসে বলতে লাগলেন, কি বেআইন সাহেব, এখন আমাদের সম্পর্ক তো এটাই, তাই না? যা বলে আপনার শান্তি। কিন্তু বেআইন সাহেব, আপনি কিন্তু ভালো খেলোয়াড়। যখন বিয়ার প্রস্তাব আমি দিলাম তখন করলেন মাইয়ার বয়স কম, ছোট মানুষ, আর এখন মাইয়া কি ডাঙ্গর হইয়া গেল, একদম বিয়ার লোক। ছি 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 ভাই, এমন বলবেন না। মেয়ে আমার বড় হই নাই, ছোটই আছে, কিন্তু ওর তো একটা মত আছে। নিয়াজ ওর সাথে যা করেছে এরপর সেই বিয়েতে তার কোনো মত ছিল না। তবে সারফরাজের সাথে বিয়েতে তার অমত নেই, আপনি চাইলে জিজ্ঞেস করেন। কথা শেষ করতে দেয়নি ইয়াতিম শিকদার। অট্টহাসি হেসে বললেন, ঠিক কইছেন, কিছু বছর পর আপনার পোলা হইব বড় ডাক্তার, আর আমার পোলা ভাইজাত অশিক্ষিত। থাক থাক, অসুবিধা নাই। মানুষের থাকে দুই হাত, ডান হাত আর বাম হাত, এর সাথে থাকে অজুহাত। বলেই হাসতে হাসতে ভেতরে চলে গেলেন। আরিফ হাসান অস্বস্তিতে ভুগতে লাগলেন। জলদি জলদি এই বিয়ে মিটে গেলে বেঁচে যায়, না হলে এই লোক একটা হুলিস্তুল কাণ্ড করে ছাড়বে। কাজী এসে বসে আছে। ড্রয়িং রুম ভর্তি মানুষ। বিয়ে বাড়িতে গ্যাঞ্জাম বেশি। 10 জনের 10 মত। সারফরাজ তার লাল খয়েরি রঙের পাঞ্জাবি পরে সোফার এক কোণে আড়ষ্ট হয়ে বসে আছে। ফরহাদ এসে তার কানের কাছে ফিসফিসিয়ে বলল, কি ব্রাদার, অনেক টেন্স লাগছে মনে হচ্ছে। ব্যাপার না, চিল, আজ তো তোমার বাসর রাত না। সারফরাজ চাপা স্বরে জবাব দিল, টেনশন হচ্ছে না, রাগ হচ্ছে। রাগ কমানোর চেষ্টা করছি তো নার্ভ কাজ করছে না, নার্ভাস হয়ে যাচ্ছি। কারণ কি? সারফরাজ চোখের ইশারা করল। ফরহাদ সামনে তাকিয়ে দেখল নিয়াজকে। সে ফোনের মধ্যেই ঢুকে আছে। সারফরাজ দাঁতে দাঁত চেপে বলল, একে বাড়িতে ঢুকতে দিল কে? তোমার আব্বা জান, বরণ করে ঢুকাইছে। অনি দেখলে কি হবে? ওর উপর মানসিক চাপ পড়বে না? না না, অন্যের আর এত কিছু মনে থাকে না। আর এভাবেও এখনো বিয়েতে মুশকুল, এসব দিকে নজর দিবে না। আর আঙ্কেল যখন আনছে নিশ্চিত কোনো চিন্তা ভাবনা আছে। সারফরাজ মাথা দুলালো। ফরহাদ যতই বলুক ব্যাপার না, তবুও তার টেনশন হচ্ছে। মনে হচ্ছে অনি ওকে দেখে শান্ত থাকতে পারবে না। এখন বাচ্চামি যতই থাকুক তার মধ্যে। অর্নিলাকে সাজিয়ে নিয়ে আসা হলো। নিজের মায়ের শাড়িতে অর্নিলাকে প্রথমবার দেখে খানিকটা হকচকিয়ে গেল সারফরাজ। মনে হলো অনেকে সে প্রথমবার দেখছে, এর আগে কখনো এমনভাবে দেখেনি। মায়ের লাল রঙের বেনারসিতে অনেকে বেশ মানিয়েছে, কিন্তু বেচারির শাড়ি সামলাতে পারছে না। শাহিনুর বেগম নিজে এসে তাকে বসিয়ে দিলেন সারফরাজের পাশে। সারফরাজ খানিকটা দূরত্ব রেখে বসল। আরাফাত ছুটে এসে দাঁড়ালো সোফার পিছনে। সে আর অনেক দুজনেই সমবয়সী। তাকে পেছন থেকে খোঁচা মেরে পড়ল, বুড়ি, তোর বিয়ে হয়ে যাচ্ছে। শ্রেয়মী আর রুদ্রমিলা এসে দাঁড়ালো তার পাশে। এরা দুজনেই এবার ইন্টার সেকেন্ড ইয়ারে, সামনে এসএসসি দিবে।
আরাফাতের কথার জবাবে অর্নিলা কিছু বলতে চাইল, অমনি শ্রমি তাকে থামিয়ে দিয়ে বলল, চুপ চুপ, নতুন বউ কথা বলে না। বড় ফুফু এসে দাঁড়ালেন তার পাশে। অর্নিলাকে দেখে নিয়াজের ভাবি সাইমা শিকদার হাসতে হাসতে বলে ফেললেন, আরে অর্নিলার তো এখনো 18 বছর হয়নি, বিচারপতি সেই কথা ভুলে গেছেন নাকি? বাল্য বিবাহ হচ্ছে দেখি। আরিফ হাসান সবেমাত্র এক মেহমানকে সোফায় বসিয়ে বললেন, সব দিকেই আমার নজর থাকে বৌমা, ওদের রেজিস্টার হচ্ছে না, শুধু কাবিননামা। ইয়াতিম শিকদার খোঁচা মেরে বললেন, তাই তো বৌমা, তোমার এত চিন্তা ভাবনা কিসের? তুমি কি তার থেকে আইন বেশি জানো নাকি? দেখছো না ওসি সাহেব নিজে বিয়েতে উপস্থিত, মনে হচ্ছে তিনি সাক্ষী দিবেন। বলেই তার বিশ্রী দাঁত বের করে বিখ্যাত হাসি দিলেন। এই হাসিদের মানুষকে ছোট করার পর আগত নতুন মেহমান ছিলেন ওসি সাহেব, তিনি হাসলেন, বলে উঠলেন, সে যা বলেছেন, যেখানে আমি স্বয়ং উপস্থিত সেখানে আইনি ঝামেলা মুক্ত থাকবেন, সেটাই স্বাভাবিক। কথাটা ইয়াতিম শিকদার হজম করতে পারলেন না। ওসি সাহেব যে তার কথার পিঠে জবাব দিয়ে দিবেন এটা তার ধারণাই ছিল না। আরিফ হাসান মুস্কি হাসলেন, বিয়েতে ঝামেলা থাকবে না এমনটা হতেই পারে না। কাবিন নিয়েও একটা ঝামেলা দেখা গেল। ইয়াতিম শিকদার অর্নিলার বর্তমান অভিভাবক, 10 লক্ষ টাকা ছাড়া তিনি কাবিন করবেন না। বস্তুত আরিফ হাসান চাইছিলেন 5 লক্ষ টাকা কাবিন করতে, তাও তিনি ইয়াতিম শিকদারের কথায় রাজি হয়ে গেলেন। ঝামেলা তার পছন্দ না, এর মধ্যে টাকা উসুলের কথাও চলে এলো। আরিফ হাসান বললেন, সেই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আল্লাহর রহমতে আমার কম নেই। সারফরাজ তটস্থ হয়ে গেল। আচমকা সে বলে উঠল, তা কি করে হয়? আমার কাবিনের টাকা তুমি কেন দিবে? আমি দিব, সেটা আমার হক। সব দিতে পারবো না, যতটুকু পারি ততটুকুই দিব। বড় ফুফু খুশি হলেন, বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, মন খুশি করে দিলে বাবা। অর্নিলা চুপচাপ বসে টাকার হিসাব দেখছিল। সে বুঝতে পারছিল এত টাকা কে কাকে দিবে। তাকে ফস করে বড় ফুফুকে জিজ্ঞেস করলো, টাকা কাকে দেবে বড় ফুপু? কেন তোকে দিবে? এসব সব না অল্প কিছু দিবে, এটা তোর হক, বুঝলি মেয়ে? বিয়ের সময় কাবিনের এই টাকা তুই পাবি। অর্নিলা মাথা দোলালো, ফস করে বলে উঠল, তাহলে বাকি টাকা কখন দেবে? ডিভোর্সের পর? উপস্থিত সকলে হতভম্ব। কেউ কেউ উচ্চস্বরে হেসে উঠল। সারফরাজ শেহদাতের বিষম লেগে গেল। এই মেয়ে তো জোড়া হবার আগেই আলাদা হবার চিন্তা ভাবনায় আছে। বড় ফুফু জিব্বা কামড়ে বলল, এসব কি কথা? তবা পর মাইয়া। অর্নিলা উঁচু গলায় বলতে লাগলো, তওবা তওবা। উপস্থিত সকলে হাসতে হাসতে গড়াগড়ি খাবার অবস্থা। ফরহাদ হেসে এসে সারফরাজের মুখ দেখছে। সে রাগে চোখে দেখছে অর্নিলাকে। ইচ্ছে করছে মেয়েটাকে কষিয়ে একটা দিতে। কাজী সাহেব বহু কষ্টে হাসি থামিয়ে বিয়ে পড়ানো শুরু করলেন। সারফরাজ একটু বাদে বাদে অর্নিলাকে দেখছে। তার মন খচখচ করছে কোন কারণে। সে বারবার সামনে তাকিয়ে মাথা নিচু করে ফেলছে। সারফরাজ সামনে ফিরল। অভদ্র হাসি এসে নিয়াজ এদিকেই তাকিয়ে আছে। এই ছেলেটার শিক্ষা এখনো হয়নি। সারফরাজ এবার একটু গা ঘেঁষেই বসলো অর্নিলার। অর্নিলা কপাল কুঁচকে ফেলল। ফারাজ ভাইয়ের দিকে মুখ করে ফিসফিস করে বলল, আর কত এদিকে বসবেন? আমার কোলে বসে পড়বেন নাকি ফারাজ ভাই? চুপ কাঁথি, কবুল বল, সময় চলে যাচ্ছে। অর্নিলা জোরে জোরে বলল, কবুল কবুল। কাজী সাহেব শুকনো মুখে অর্নিলার দিকে তাকিয়ে বললেন, মা এখন না তো, আমি কথা শেষ করিনি। তোমার তো দেখছি তর সইছে না। অর্নিলা বোকার মতো সবার মুখের দিকে তাকিয়ে রইল। সবাই হাসি থামানোর চেষ্টা করছে, এমনকি ফারাজ ভাইও মুখ টিপে হাসছে। লজ্জায় সে মাথা নিচু করে ফেলল। এবার আর কোনো কথা কানে যাচ্ছে না তার। ফারাজ ভাই তার সাথে এমন করলো, সবাই হাসছে তাকে দেখে। আর কথা বলবে না সে ভাইয়ের সাথে। কাজী সাহেব এবার ধীরস্বরে বললেন, মা কবুল বলো। খাবারের ব্যবস্থা করা হয়েছে বাড়ির ছাদে। বিশাল বড় এই বাড়ির ছাদও বিশাল। আয়োজনে কোনো ত্রুটি নেই। ছোট ফুফু এসে বড় ফুফুর কানে কানে বলছে, আপা রান্না নাকি খুব ভালো হয়েছে। আমার শাশুড়ি বলছিল গরুর গোস্ত নাকি ভালো রান্না করেছে, কিন্তু মাছ নাকি ভালো না। রুই মাছে কেমন গন্ধ গন্ধ নাকি পাচ্ছিল। রিয়াদের বাপ বলল মুরগির রোস্ট ভালো ছিল, কিন্তু পোলাও গরম আসছিল না।
এটা কোনো কথা বলেন তো? আমরা কুটুম না? আমাদের এমন আত্মীয়তা করলে হয়? বড় ফুপুর ইচ্ছে করলে একটা ধমক দিয়ে বলতে। গাধি রে গাধি, রান্না ভালোই আছে, তোর মুখ নষ্ট, তাই এসে এখানে এমন কথা বলছিস। কিন্তু বহু কষ্টে নিজেকে সংযত করলেন। তার বোনের স্বভাব ভালো না, খুব ছোট কারণে কেঁদে কেঁদে একাকার। দেখা যাবে বিয়ে বাড়ির পরে মরা বাড়ি হয়ে উঠবে। শান্ত স্বরে বললেন, থাক, তুই একদিন ওদের দাওয়াত করে খাই দিস, তখন বুঝে যাবে আত্মীয়তা কাকে বলে। ছোট ফুপুর মুখ উজ্জ্বল হয়ে উঠল, তার চোখ চকচক করছিল। আগ্রহ নিয়ে বলল, ঠিক বলেছ আপা। কিন্তু আপা, খাবার কিন্তু আমার কাছে ভালোই লাগছে। ওই বোরহানিটা আছে না, ওইটা খেতে একদম দারুণ। সবার খাবার দাবার উপরে ব্যবস্থা করা হলো ও অর্নিলা আর তার ভাই বোনদের ঘরে খাবার দেওয়া হলো। ছাদের চারদিকে রেলিং দেওয়া নেই, সেখানে বাচ্চাদের যাওয়া নিষেধ। সদ্য বিয়ে হওয়া অর্নিলার ক্ষেত্রেও তাই, সবচেয়ে উড়নচণ্ডী সে একাই। এদিকে সারফরাজ দাঁড়িয়ে ফরহাতের সাথে কথা বলছে। হঠাৎ করেই কান্নার আওয়াজ, এর মধ্যে চিৎকার চেঁচামেচির আওয়াজ। দুজন ফিরে পেছনে তাকিয়ে দেখলো অর্নিলা ছুটছে। ছুটতে ছুটতে তার শাড়ি খুলে যাচ্ছে, ওদিকে তার নজর নেই। আরাফাত তার রোস্ট নিয়ে ভেগেছে, রোস্ট উদ্ধারের অভিযানে সে ব্যস্ত। শ্রেয়মী এসে তাকে জাপটে ধরতেই রোস্টের জন্য সে মরা কান্না কাঁদছে। সারফরাজ কপাল চাপড়ে বিড়বিড় করে বলতে লাগলো, অন্য বউরা টেনশনে খাবার কথা ভুলে যায়, এদিকে আমার বউ মুরগির রোস্ট নিয়ে ঝগড়া করছে। বাহ, কি ভাগ্য আমার। ফরহাদ তাল মিলিয়ে বলল, একদম ফ্রেম বানিয়ে ঘরে সাজিয়ে রাখার মতো। আমি সরফরাজ শেহদাদ, বয়স 22 ছুঁয়েছে। ডাক্তারি নিয়ে পড়াশোনা করছি ঢাকা মেডিকেলে। পাক্কা 2 বছর বাদে আমার ইন্টার্নশিপ শুরু হবে, তাই পড়াশোনায় ভীষণ চাপ। এই চাপের মধ্যে মোহনগঞ্জ এসেছি পরিবারের সাথে দেখা করতে। যদিও আশা হয় না, তবু এই বছরের মধ্যে আমার একটু বেশি আশা হয়েছে। প্রথমবার এসেছিলাম মাস 3 আগে, হঠাৎ শামশের শিকদারের মৃত্যু খবর পেয়ে। এসে দেখি তাদের পুরো বাড়ি নিঃশ্রান্ত। তাদের বাড়ি এই যুগের কেন বলছি? কারণ আমাদের বাড়ি আদি যুগের। এ বাড়ি বিশাল বড়, আর জমিদারি একটা গন্ধ পাওয়া যায়। আমার বংশের কেউ জমিদার ছিলেন না। আমার দাদামশাই কোনো এক জমিদারের থেকে কম দামে বাড়িটি কিনে নিতে পেরেছিলেন। এরপর আবার সেই বাড়িতে অনেক কাজ হয়েছে। বাইরে দেখে এ যুগের মতন মনে হলেও ভেতরে আদিকালের ব্যাপারটা রয়ে গেছে। যেমন আমার চিলেকোঠার সিঁড়িগুলো এখনো কাঠের সিঁড়ি, বিশাল বড় বড় ঘর, আগের যুগের পুরনো ফার্নিচার। বাড়ির চারপাশে বড় বড় গাছ, গাছের সংখ্যা বেশি নেই, তবে যা আছে নেহাত মন্দ না। আর শামশের শিকদারের বাড়ি এই যুগের মানে উঁচু ভবনের বাড়ি। এ ভবনের 2য় তলায় তাদের বসবাস, বাকিগুলো ভাড়ায় চলে। তিনি বিশাল ধনী ছিলেন, হ্যাঁ আমাদের চেয়েও অবশ্য। তাই মৃত্যু শোকে মানুষের অভাব কম হলো না। তার একমাত্র কন্যা অর্নিলা অথয়কে দেখছিলাম বাবার লাশের পাশে বসে কাঁদতে। চিৎকার করে কাঁদে মেয়েটা। আগে কখনো এভাবে কাঁদতে দেখিনি, কিংবা ওর ক্ষেত্রে কখনো মনোযোগ দিইনি। মাঝে মাঝে মনে হতো মেয়েটা একটু ঢং করেই চিৎকার করে কাঁদে। সেদিন ওর কান্না দেখে মনে হলো ও সত্যিই বড় দুঃখ পেয়েছে। মনের গহীনে বিষণ্ণতা ভরে উঠল। মন চাইলো আমি নিজে গিয়ে ওর কান্না থামিয়ে দেই। মেয়েটা ব্যাকুল হয়ে কাঁদছে। দিন 2 বাদে ফেরত এলাম, ঈদ উপলক্ষে আবার যাওয়া। কুরবানি ঈদ না গেলেই নয়। নিজের বাড়িতে কুরবানি দেওয়ার একটা বিশাল ব্যাপার থাকে। আত্মীয় স্বজন সবাই আসে। গরুর হাটে যাওয়া, সকলে সেখান থেকে গরু কিনে ফিরে আসা বড় মস্ত ব্যাপার। রোমাঞ্চকর এই মুহূর্তের লোভ সামলানো সম্ভব হয়নি। অথচ এই সপ্তাহখানেক বাদেই আমার টার্ম এক্সাম। হেলাফেলা করার সময় নেই একদম। আজ না ফিরলেই নয়। তবে এবার বাড়ি এসে ভীষণ বড় এক কাণ্ড ঘটল। আমার বিয়ে হয়ে গেল, কি এক আশ্চর্য ঘটনা। অথচ বিয়ের কয়েক ঘন্টা আগেই আমাকে জানানো হলো আমার বিয়ে। বিয়ে নিয়ে তেমন কোনো উন্মাদনা নেই আমার মাঝে, থাকার কথাও না। মনে হলো এটা একটা নামমাত্র বিয়ে। রাত এখন বাজে 11:30। 11:45 ট্রেন ছাড়বে। পুরো ট্রেনের কেবিনে আমি একা। একা থাকতে আমার ভালো লাগে। পুরোপুরি ইন্ট্রোভার্ট স্বভাব আমার নেই, কিন্তু আমার বেশি মিশতেও ভালো লাগে না। কিছুক্ষণ আগে আমার বাবা আর চাচাতো ভাই ফরহাদ আমায় বিদায় দিয়ে বাড়ির জন্য রওনা দিয়েছে। ট্রেনের এক কোণে আমি একা বসে, গরম লাগছে, তবুও ফ্লাস্ক থেকে গরম গরম চা বের করে চুমুক দিলাম। বেশি গরম লাগলে গরম চা খেতে হয়, বিষে বিষে বিষক্ষয়। একা কেবিনে আধশোয়া অবস্থায় বসে আছি। গায়ে পাতলা একটা চাদর, নিভু নিভু আলো জ্বলছে। অথচ এখন আমার এখানে থাকার কথা ছিল না। উচিত ছিল একটা সুন্দর ঘরের, যেই ঘর পুরো ফুলের গন্ধে মোমো করছে।
সাদা বিছানা জুড়ে নানা রঙের ফুলের সমারোহ। কোনো এক রমণী বিছানার মাঝে বসে আমার জন্য অপেক্ষা করবে। আমি তার কাছে যাব, পাশে বসে গল্প করব, কোনো এক বাহানায় তাকে ছোঁয়ার চেষ্টা করব, হুট করে তার কোলে মাথা রাখবো। প্রেম প্রেম স্বভাব না থাকলেও তখন মন ভরে প্রেম জাগ্রত হবে। খুব দুষ্টু মিষ্টি কথা বলে তাকে হাসাবো। মেয়ে হাসলো মানেই ফাঁদে পড়ে গেল। একটা সুন্দর প্রেমের সূচনা আমার হতেই পারত, কিন্তু এমন কিচ্ছু হলো না। যার সাথে বিয়ে হলো তাকেও আমার বিশেষত পছন্দ নয়। অপছন্দের কারণ সে নয়, তার বাবা। তার বাবার চরিত্র কখনোই ভালো ছিল না। বিভিন্ন নারীর সাথে তার অবৈধ মেলামেশার সম্পর্ক। বৃহৎ ধনী হবার এই যেন এক লাভ। নিজের ফুফুকে কখনো সুখী দেখতে পাইনি। প্রায়ই দেখতাম আমাদের বাড়িতে এসে মায়ের পাশে বসে কাঁদত। তার কান্না আমায় বড্ড পীড়া দিত। কিছুদিন পর পরই ফুফার সাথে ঝগড়া করে ফুফু আমাদের বাসায় এসে আশ্রয় নিতেন। ছোট থেকে আমি ভীষণ লাজুক, অথচ আমার ফুফুর কাছে আমি অনেক মিশুক। ফুফুর সাথে কথা বললে মন ভালো হয়ে যেত। আমার মনে আছে একবার ফুফু হাসতে হাসতে আমায় বলেছিলেন, শোন বাবা, আমি যদি মরে যাই তাহলে তুই বড় হয়ে আমার মেয়ের দায়ভার নিবি। কথাটা তখন নেহাত আমি বুঝিনি। পেছনে ফিরে দেখি অনি একটা খেলনা গাড়ি নিয়ে আরাফাতের সাথে ঝগড়া করছে। আরাফাত হচ্ছে তার চোখের বালি। কোনো দিন তাদের মিশ খায়নি, অথচ দিন শেষে সেই আরাফাতের সাথেই তার অনেক ভাব। সেই ঘটনার পর ফুফু আর একদিনও বাঁচেনি। রাতেই তার মৃত্যু সংবাদ আমায় নিস্তব্ধ করে দিল। আমার খুব মনে আছে, ঘড়ির দিকে তাকিয়ে আমি দেখি তখন সবে 1টা বাজে। মা ঘরের আলো জ্বালাতে আমার ঘুম ভেঙে যায়। ছোট ছোট কান্নাকাটির আওয়াজ। ফুফু আমাদের সেই আদিম যুগের বাড়ির একটা কোণের ঘরে ফ্যানের সাথে ঝুলেছিলেন। আরাফাত আমার পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন। মায়ের কোলে অর্নিলা সেই তার বিখ্যাত ভঙ্গিতে কাঁদছে। মায়ের মৃত্যু কি তখনও বোধহয় সে বুঝে না। তাহলে কেন কাঁদছিল? মায়ের কান্না আমাকে অবাক করেনি, অথচ বাবার চোখে অশ্রু জল আমায় হতবাক করেছিল। কখনো তাকে কাঁদতে দেখিনি আমি। সেই ঘরটাই আজ বাবার স্টাডি রুম। বিশাল বিশাল কাগজপত্র দিয়ে ভরা সেই ঘর। দিনের বেশিরভাগ সময়ই সেই ঘরে সময় কাটান তিনি। বোনকে কত ভালোবাসতেন, এরপর বোধহয় আর বলার প্রয়োজন নেই। সেই কাদো মেয়েটাকে মা আমার বিছানার উপর রেখে চলে গেলেন। দায়িত্ব দিয়ে গেলেন আমাকে। অর্নিলা আমার বিছানার উপর বসে হাত পা ছড়িয়ে কাঁদছে। সেদিন প্রথমবারের মতো আমি তাকে আগলে নিয়েছিলাম, জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করেছিলাম। সেটাই প্রথম আর সেটাই শেষ। এরপর আর কখনো তাকে আমি অমন আবেগ নিয়ে জড়িয়ে ধরিনি, অমন করে স্নেহ ধরে তাকে আবদ্ধ করিনি। তার উপর আমার অদ্ভুত এক রাগ জন্মাতে লাগলো। কারণ ছিল তার বাবা। তার বাবা একজন চরিত্রহীন পুরুষ, কাপুরুষ। অথচ সেই কাপুরুষের মৃত্যুতে সেই মেয়ে কাঁদছিল। আমার রাগ হচ্ছিল। আমার জীবনে তার বাবার চেয়ে বেশি ঘৃণা আমি কাউকে করিনি, অথচ অর্নিলা তার জীবনে হয়তো তার বাবার থেকে বেশি ভালো কাউকে বাসেনি। কি অদ্ভুত অমিল আমাদের। বাবার রক্তই তার শরীরে বইছে। আচ্ছা, সেও কি তার বাবার মতোই হবে? তাদের তো একই বংশ। নিয়াজের সৎ চরিত্র আমায় অবাক করেনি। জানা ছিল এমনই হবে। তাদের বংশ কুলসিত, নীচ, জঘন্য। পুরো একটা বদ্ধ জলাশয়। এই জলাশয়ে কোনো পদ্ম ফুল ফুটতে পারে না। অর্নিলার থেকে এমনটা আমি আশা করি না। তবুও তাকে পুরোপুরি ঘৃণা করতে পারি না। আমি বোধহয় মাঝামাঝি আছি। না পারছি তাকে পুরোপুরি ঘৃণা করতে, না পারছি ভালোবাসতে। কারণ দিন শেষে আমিও আমার ফুফুর একটা ছায়া তার মধ্যে দেখতে পাই। তবুও যদি অর্নিলা আমায় ঠকায়, তবুও আমি অবাক হব না। মেনে নেব এটা তার বংশের রোগ। ডিএনএ বলে তো কিছু আছে। মনেই হেসে উঠলাম। অনেক ভাবা হয়েছে, আর না, ঘুমাতে হবে। ফোনের মধ্যে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। সারফরাজ হলে থাকে না, থাকে ভাড়া বাড়িতে। কলেজ থেকে সেই বাসা দূরে নয়। চিৎকার চেঁচামেচিতে তার পড়া হয় না। যখন সে পড়তে বসে তখন চারদিক থাকতে হবে নিস্তব্ধ। তার সমস্ত মনোযোগ থাকে পড়ার মধ্যে। সেই ঘটনার পরদিন পেরিয়ে গেছে মাস পেরিয়ে। পড়াশোনার সাথে অধিক ভাব হবার সুবাদে সবার থেকে তার যোগাযোগ অনেক দূরে। ওই রোজ একবার মা ফোন করে খবর নেয়, বাবা ফোন করে পড়াশোনার কথা জিজ্ঞেস করে, ব্যাস, এতেই সমাপ্ত। কখনো অর্নিলা তাকে ফোন করে কিছু জিজ্ঞেস করেনি, কথাও বলেনি। সেও ফোন করেনি, করার দরকার পড়েনি অবশ্য। রেজাল্ট বের হবার পর আরাফাত একবার ফোন করেছিল, দুজনেই গোল্ডেন পেয়েছে, বেশ ভালো। এমনটা আশা করেনি। আরাফাত ভালো ছাত্র হলেও অর্নিলা থেকে কখনোই আশা করা যায় না। অর্নিলা কমার্সের স্টুডেন্ট আর আরাফাত সায়েন্সের। পড়াশোনার সাথে আরাফাতের যতটা ঘনিষ্ঠতা, ঠিক ততটা দূরত্ব অর্নিলার সাথে। সরফরাজ তো মুখ বাঁকিয়ে মনে মনেই বলল, এই মেয়ে পেয়েছে গোল্ডেন,
নিশ্চিত পাশে কোনো ভালো মেয়ে পড়েছিল, দেখে দেখেই লিখে পাশ করেছে, তা নয় তো কি? সারফরাজ তো নিশ্চিত ছিল এ মেয়ে ডাব্বা মারবে, নয়তোবা খুব কষ্টে পাশ করবে। তার এই বিরাট অর্জনে সে একটু বিস্মিত। ভালোই মাস পেরিয়ে যাচ্ছে। সারফরাজের 3য় ফেজ শেষে এবার 4র্থ ফেজে পদার্পণ। এই তো শেষ বছর, কোনো মতে এবার 1.5 বছর কাটিয়ে দিতে পারলেই বাঁচে। ইদানিং পড়াশোনা থেকেও কেমন এক বিতৃষ্ণা চলে এসেছে। শুভ এ কথা শুনে ব্যঙ্গ করে হাসলো। শাহাদাত তাচ্ছিল্য করে বলল, বললি বেশ, গ্রেট সারফারাজ, শেহদাতের নাকি পড়াশোনায় বিতৃষ্ণা চলে এসেছে। আয় হায়, এ কি কাণ্ড! দেশবাসী যে তবে এক জ্ঞানীর ছায়া থেকে বিতাড়িত হলো। শাহাদাত অনেক কটূক্তি করে বলল। অট্ট হাসিতে মেতে উঠল সে। যোগ দিল শুভ নিজেও, বলে উঠল, দেখবি বেশি দিন আর দূরে নেই, খুব জলদি তুই বড় একজন ডাক্তার হয়ে যাবি, কত বড় সার্জেন্ট, আর আমরা হব তোর চেলাপেলা। আবারও কটাক্ষ। তবু যতই কটাক্ষ করুক, সারফরাজের আর বন্ধু নেই এই দুটি কয়েক ছাড়া। তাদের কথা সে হেসেই উড়িয়ে দিল। তারা 3 জনই নীলক্ষেত থেকে বই কিনে বের হলো। শাহাদাত তার ঘাড়ে হাত রেখে বলে উঠল, কি ব্যাপার ব্রাদার, এই না পড়াশোনায় বিতৃষা চলে এসেছে, এখন দেখি বইপত্র কিনে ফেলেননি? তোদের ছেলেবেলা বানাতে হবে না, তাই এই কাজ। শুভ চিকন স্বরে বলল, ওই বিতৃষ্ণা না ছাই, বাড়িতে নতুন বউ রেখে এসেছে, ব্যাটার তর সইছে না। হয়েছে, আমরা সব বুঝি, উত্তেজনায় চেক কর ব্লাড প্রেশার বেড়ে গেল কিনা। সারফরাজ কথা বাড়ালো না। শাহাদাত ফিসফিসিয়ে বলল, কি হলো, চুপসি গেলে যে? কিছু না, আবার একটু ওয়েদার চেঞ্জ দরকার, এছাড়া আর কিছু না। তাহলে চলে যা বাড়িতে, দেখে আইব ওকে। না, মোহনগঞ্জ যাব না, অন্য কোথাও যাই, চল। দেখা যাক, সবাই আমাদের ব্যাচের সবাই নাকি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছে, দেখি কি প্ল্যান করে তারা। আমারও গা ম্যাচ ম্যাচ করছে, একটা ট্যুর দেওয়া দরকার। শাহাদাত বলল, এই কথা স্যারকে বললাম, স্যার বলল হাসপাতাল পুরোটা দর্শন করে আসো, মন না বললে মর্গে যাও, মৃতদেহ দেখলে শরীরের আচমকা যেন আগুন ধরে যায়। তোমারও তাই হবে, নারীর মৃতদেহ দেখে না বটে, আমি সেটা দেখতে বলিনি। সারফরাজ হেসে উঠল। শুভ হেসে উঠল জোরে। শাহাদাত মাথা চুলকাতে চুলকাতে বলল, স্যার যে আমায় কি ভাবে বুঝলাম না। 3 বন্ধু জট পাকিয়ে গেল টিএসসির মোড়ে। দুপুরের খাখা রোদ্দুর, রাস্তাঘাটে তেমন লোকজনের ভিড় নেই। একদল কলেজ ড্রেস পরা মেয়েরা রাস্তার ধারে দিয়ে যাচ্ছে। চোখ পড়ল শহীদ মিনারের দিকে। কয়েক জোড়া ছেলে মেয়ে একসাথে ঘুরছে, মিলেমিশে ছবি তুলছে। ছবি তুলতে গিয়ে গায়ের উপর পড়ে যাচ্ছে। আশ্চর্য কারবার, কোন ফাঁকে ছেলেটা মেয়ের কোমরে হাত রেখে ছবি তুলে ফেললো বোঝা গেল না। মেয়ে হাসছে, কিছু বললে না। সারফরাজ কপাল কুঁচকে ফেলল। শাহাদাত বলল, এই হচ্ছে নতুন জেনারেশন, কলেজ ফাঁকিতে ঘোরাঘুরি, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, আর কত ফ্রেন্ড। শুভ বলে উঠল, কলেজে উঠেই সব উড়নচণ্ডী হয়ে যায়। কলেজে প্রথম বছর তো উল্লাসে কাটাক, বছর ঘুরতে না ঘুরতেই পড়াশোনার উপর একদম আছাড় খেয়ে পড়বে। সারফরাজ ভাবছিল অন্য কিছু। শাহাদাত আচমকা বলল, কিরে ফারাজ, তোর বউ তো এবার কলেজে, তা ওর খোঁজখবর নিস তো ঠিক করে? এখনকার যা দিন, দেখিস তোর পিচ্চি বউ না আবার কোন ছেলের ফাঁদে পড়ে যায়। সারফরাজ মুখ বাঁকিয়ে বলল, সে যাক, জেনে শুনে কেউ নিজেকে বলির বাকরা বানায় না। কথা শুনে মনে হচ্ছে তোর বউ বহুত ডেঞ্জারাস পাবলিক। তার বলতে ছোট মরিচের ঝাল বেশি, ওর যা তেজ, ওকে ঘুরাবে কোন ছেলে? এমন সাধ্যি আছে কজনের? সহসা কথাগুলো বলে দিল। মনে একটু ঘটকা লাগলো কেন যেন কোথায়। বাসায় ফেরবার পর মনে পড়ল অর্নিলার কোনো ব্যাপারেই তার জিজ্ঞেস করা হয়নি। কোন কলেজে ভর্তি হয়েছে, পড়ালেখা কেমন চলছে, এসব কিছু। বইয়ের স্তূপগুলো টেবিলে রেখে ফোন হাতে নিল। মায়ের নাম্বার ডায়াল করার পরেও আরাফাত কল করলো। আরাফাত ফোন রিসিভ করেই সালাম না দিয়ে বলে উঠল, হ্যাঁ বল। বল মানে? সালাম দিতে জানিস না? ও আসসালামু আলাইকুম ভাইয়া, বল এবার বল কি হয়েছে? খুব ব্যস্ত নাকি? হ্যাঁ, কোচিং আছে, আমি এখনই রেডি হয়ে বের হব। কলেজ কেমন হচ্ছে তোর? ভালোই হচ্ছে। ভালো মতো ক্লাস করছিস তো?
রোজ ক্লাস হয়? হ্যাঁ হয়। অনির লেখাপড়ার খবর কি? আমি কি করে জানবো ওর পড়ালেখার কি খবর? আমি কি ওর কলেজে পড়ি নাকি? কেন, তুই কোন কলেজে? আমার তো বয়েজ কলেজ, আর ওর হচ্ছে গার্লস কলেজ। এভাবেও বুড়ির পড়ালেখার খবর আমি জানি না। নতুন ফোন পেয়ে সারা দিন ফোন নিয়ে গুতগুতি করে। ও নতুন ফোন পেয়েছে? হ্যাঁ, কেন তুই জানিস না? আমি নাম্বার মেসেজ করে দেই, ওর খবর ওর থেকে নে। আমি রাখলাম। বলেই ধপ করে ফোন কেটে দিল। বাবা মহাব্যস্ত সকলে। সারফরাজ ফোনটা টেবিলে রেখে ভাবতে লাগলো, অনি ফোন পেয়েছে, কই তাকে তো কেউ বলল না। আর সারাদিন ফোন নিয়ে গুতাগুতি কিসের? কার সাথে আবার কথা বলে এত? কই তাকে তো কখনো ফোন করেনি। এর মধ্যে টুংটুং শব্দ হলো। আরাফাতের মেসেজ এসেছে, অনির নাম্বারে পাঠিয়েছে সে। ট্যুরে সবাই গেল বান্দরবান, অথচ সারফরাজের মন অন্য কোথাও পড়ে থাকার কারণে তাকে মোহনগঞ্জ ফেরত আসতে হলো। অর্নিলার ফোন নম্বর থাকা সত্ত্বেও তাকে ফোন দিতে পারেনি সে। কেন পারেনি? কারণ কখনোই ফোনে আলাদাভাবে তাদের কথা হয়নি। আচমকা এবার ফোন করাটাও কেমন যেন অস্বস্তিতে ফেলে দেয়। লজ্জায় কাউকে মুখ ফুটে বলতে পারছে না। অর্নিলার খোঁজ দিতে তার বড্ড ইচ্ছে হয়, আর কেউই তাকে সেদে জানাতে চায় না অর্নিলার কথা। সবার কাছে বিয়েটা নামমাত্র। ফারাজের কাছেও তাই হওয়া চাই, হচ্ছে না। কেমন যেন সবটা গুলিয়ে যাচ্ছে। হঠাৎ তার আগমনে সবাই হতভম্ব। শাহিনুর বেগম দরজার কাছে দাঁড়িয়ে অবাক স্বরে বললেন, কখনো তো ফোন ছাড়া আসো না, আজ হঠাৎ? শরীর ঠিক তো তোমার? সারফরাজ হাসার চেষ্টা করলো, ব্যাগ হতে ভেতরে পা রাখলো। এই ভর দুপুর বেলা দরজায় কে এলো দেখার জন্য বাবা এগিয়ে এলো। দরজার সামনে সারফরাজকে দেখতে পেয়ে একটু বিভ্রান্ত হলেন। মৃদুস্বরে বললেন, সাবধানে এসেছো তো? শাহিনুর বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে জবাব দিলেন, দেখো না, কিছু না বলেই হুট করে চলে এলো। বাবা, তোমার শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে। পরীক্ষা শেষে সবাই ঘুরতে গেল, তাই ভাবলাম আমিও যাই। সবার সাথে তুমি গেলে না কেন? বাবার প্রশ্নে একটু হকচকিয়ে গেল সারফরাজ। তার হঠাৎ আগমনে সবাই এত অবাক হবে বুঝতে পারেনি। কে জানে কে কি ভাবছে। দ্রুতই সামলে নিল, বলে উঠল, আমার একটু রেস্ট দরকার বাবা, পড়াশোনা ঠিক করে হচ্ছে না, তাই একটু বাড়ি চলে এলাম। বেশ, যাও ঘরে যাও, ফ্রেশ হয়ে নাও। তোমার মা এবার রান্না করে গিয়ে তোমার জন্য রাঁধতে শুরু করবে, সময় নষ্ট করো না। অতঃপর বাবা এগিয়ে গেলেন স্টাডি রুমে। এখন তিনি অবসর প্রাপ্ত। সারাটা দিন বসে বসে বই পড়িয়ে কাটিয়ে দেন। এছাড়া টুকটাক কিছু কাজ। সারফরাজ ব্যাগ হাতে নিজের ঘরের দিকে রওনা দিল। প্রতিমধ্যে একটু থামল। আচ্ছা, তার ঘরে কি আবার অর্নিলা দখল করে নিয়েছে? না, নিশ্চিত এমনটা হবে না। আশঙ্কা খুব কম। তার সত্ত্বেও একটু আশাবাদ ছিল মনে, হয়তো অর্নিলাকে ঘরে দেখবে। কিন্তু কই, কোথায় অর্নিলা? কোথায় কে? তার ঘর আগের মতোই আছে। বিছানা, বইপত্র, অন্যান্য জিনিস সবই জায়গা মতো, কিছুই বদলায়নি। বিছানা চাদরটা অবধি নষ্ট হয়নি। বোঝাই যাচ্ছে তার অনুপস্থিতিতে তার ঘরে বিশেষ কারো আগমন ঘটেনি। বিশেষ কেউ? হ্যাঁ, বোঝাই যাচ্ছে সে কে। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নিল সারফরাজ। কাপড় বদলে ঘর ছেড়ে বের হতেই দেখলো ডাইনিং টেবিলে বসে আরাফাত খাচ্ছে। পাশেই তার ব্যাগ। এখনই খেয়ে দিয়ে বোধহয় পড়তে যাবে। আরাফাত তার দিকে ফিরে হাসলো। কথা বলতে পারল না খাবারের কারণে। তার বোধহয় অনেক তাড়া। শাহিনুর বেগম এসে খাবার বাড়লেন সারফরাজের জন্য। চেয়ারে বসে এদিক ওদিক তাকাচ্ছে। অনেকে কোথাও দেখা যাচ্ছে না। ঘড়ির কাঁটা বরাবর 2:30 বাজে। অর্নিলা কি এখনো বাসায় আসেনি? মা না থাকলে আরাফাতকে জিজ্ঞেস করা যেত, কিন্তু মা সরছে না। আরাফাতের খাওয়া শেষ হয়ে যাচ্ছে, একে পরে আর পাওয়া যাবে না। সারফরাজ বলে উঠল, লেবু কোথায়? লেবু? লেবু খাবে তুমি? তোমার তো লেবু পছন্দ না ফারাজ। জানি, কিন্তু আজ একটা খেয়ে দেখব। আচ্ছা, আমি কেটে নিয়ে আসছি। রান্নাঘরে চলে গেলেন শাহিনুর বেগম। আরাফাত ঠকঠক করে পুরো গ্লাসের পানি শেষ করে উঠে দাঁড়ালো। সারফরাজ মৃদুস্বরে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? কোচিংয়ে, আজ পরীক্ষা আছে কোচিংয়ে। ও আচ্ছা, এত জলদি পরীক্ষা? তোদের তো কলেজ এই সবে শুরু হলো। এই সবে না, অলরেডি 4 মাসের মতো ক্রস করে গেছে। আর কলেজেও এক্সাম শুরু হয়ে গেছে। ও, তা তোরই শুধু কলেজ আছে? আরেকজন কই? কে? বুড়ি। ও যাবে না তোর সাথে? না, ও আমার সাথে যায় না। ওর কোচিং শুরু হয় বিকাল থেকে। তো মেম সাহেব কোথায়?
বাড়িতে তো নেই। আরাফাত জবাব দিতে যাবে অমনি শাহিনুর বেগম মাঝে এসে শুধালো, কে বাড়িতে নেই ফারাজ? ফারাজ চুপসে গেল। তার চোখ মুখ শুকনো হয়ে গেল। মনে হলো খুব বড় অন্যায় করে ফেলেছে সে। এক লোকমা ভাত মুখে দিল। আরাফাত ব্যাগ কাঁধে নিয়ে বলল, বুড়ির কথা জিজ্ঞেস করছে মা, আমি যাই এখন। সাবধানে যেও, রাস্তার মাঝে সাইকেল চালানোর কোনো দরকার নেই। একটু উঁচু স্বরেই কথাগুলো বলল। আরাফাতের কানে তাও কথাগুলো যেন গেল না। দুটো লেবুর টুকরো ফারাজের পাতে দিয়ে পাশে বসে পড়লেন। গ্লাসে পানি ঢেলে বললেন, অর্নিলা তো বাসায় নেই। ওর কোন বান্ধবীর বাসায় আজ দুপুরে দাওয়াত ছিল, সেখানে গেছে, বিকালে এসে পড়ব। ফারাজ গম্ভীর স্বরে বলল, তা জেনে আমি কি করব মা? জিজ্ঞেস করছিলাম ওর পড়াশোনার কথা। অনর্গল মিথ্যা কথাগুলো বলে দিল সে। শাহিনুর বেগম ভাবলেন ছেলে বুঝি অভিমানেই কথাগুলো বলল। মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, আমরা তোমায় বুঝি, সবই বুঝি। বিয়েটা নিয়ে তুমি এখনো রেগে আছো, রেগে থেকো না। দেখবে একদিন অর্নিলা ঠিকই তোমার যোগ্য হয়ে উঠবে। বেচারি এখনো ছোট তো। ফারাজ কথা কানে নিল না, নিশ্চুপে খেতে লাগলো। বেশি রেগে গেলে এমন নিশ্চুপই হয়ে যায় সে। কিন্তু আজ সে চুপসে গেছে ভয়ে, লজ্জায়। তার খুব লজ্জা লাগছে। এর আগে কখনোই সে অনির কথা জিজ্ঞেস করেনি। পাশাপাশি এক টেবিলে বসে খেলেও তার সাথে একটা কথাও বলেনি। আজ হঠাৎ এভাবে জিজ্ঞেস করতে গিয়ে তার স্বর আটকে যাচ্ছে। শাহিনুর বেগমও তাই চুপসে গেলেন। এই কারণেই ফোনেও অর্নিলার ব্যাপারে কথা বলেন না তিনি। ভয় হয় ভীষণ, আবার অর্নিলাকেও ফেলে দিতে পারেন না। কি যন্ত্রণা! বিকেলের দিকে সারফরাজ বসার ঘরেই সোফাতে বসে বই পড়ছিল। দরজায় কেউ কড়া নাড়তে ফারাজ উঠে দরজা খুলে দিল। বইয়ের পাতা থেকে মুখ সরিয়ে সামনে তাকাতে সেকেন্ড কয়েকের জন্য থমকে গেল সে। খোলা চুলে অর্নিলা দাঁড়ানো, বড় বড় চোখ করে তাকিয়েছে ফারাজ ভাইয়ের দিকে। পরনে তার লাল কালো রঙের পাতলা একটা শাড়ি। সাজগোজ কিছু না থাকলেও ঠোঁট জুড়ে আছে লাল রঙের আবরণ। এমন সাজ! আশ্চর্যিত দৃষ্টিতে চেয়ে রইল সারফরাজ। বিয়ের দিনেও মেয়েটা বোধহয় এত সাজেনি। আজ হঠাৎ কি দরকার? সবকিছু তালগোল পাকিয়ে গেল। সত্যি সত্যি কোনো ছেলের সাথে আবার সারফরাজ তটস্থ হয়ে গেল। এত আগেই কিছু ভেবে ফেলা ঠিক না। অর্নিলা অবাক স্বরে বলল, ফারাজ ভাই, আপনি কবে এলেন? আজ। তুই কোথায় গেছিলি অনি? আর এত সেজেগুজে কি করছিলি? অনি দাঁত এক পাটি বের করে হাসলো, জুতো খুলতে খুলতে বলল, ওই আমার বান্ধবীর বাসায় দাওয়াত ছিল না, ওখানে গেলাম। শাড়ি পরে গেছিলি? ভীষণ অদ্ভুত প্রশ্ন। প্রশ্নটা সে নিজেও করে চুপ হয়ে গেল। মনে হলো প্রশ্ন করা ঠিক হয়নি, কিন্তু অনেক সহজ গলায় জবাবও দিয়ে দিল, না তো ওই ওদের ওখানে পড়লাম। সবাই শাড়ি পরে ছবি তুলবে, তাই আশার আম্মু আমাকেও শাড়ি পরিয়ে দিল। অনেক সোজা ঘরে ঢুকে গেল। সারফরাজ নিশ্চুপ হয়ে উত্তর শুনল। অনেকে আরেক দফা দেখে আবার চমকে গেল সে। অনেক স্বাস্থ্য একটু ভালো না, অনেক ভালোই। তাই এমন পাতলা শাড়িতে তাকে যেন একটু বেশি আকর্ষণীয় লাগছিল। তবুও চোখ সরিয়ে নিল সে। এদিকে অনিলা জিজ্ঞেস করল, ফারাজ ভাই, আপনি কতদিন থাকবেন? কেন? এটা কেন জিজ্ঞেস করছিস? আমরা সবাই পিকনিকে যাব, তাই আপনাকে জিজ্ঞেস করছি। মানুষ গুনতে হবে তো, আপনি গেলে একজন মেম্বার বাড়বে। সারফরাজ জবাব দিল না, হনহন করে ঘরে চলে গেল। অনিলা মুখ ভেঙচি কাটল। এই ফারাজ ভাই হঠাৎ কি মনে করেছে রাগ করে সে বুঝতে পারে না। টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে ঠোঁট মুছতে মুছতে সে ঘরের দিকে গেল আর জোর গলায় ডাকতে লাগলো, মামুনি, মামুনি, আমি এসে পড়েছি। সারফরাজ এসেছি দিন দুয়েক হলো। তার আসার খবর শুনে ফরাত এসে হাজির। দুই ভাই জমিয়ে আড্ডা দিবে। এর মধ্যেই খবর আসলো শিকদার বাড়ি থেকে খবর এসেছে ইয়াতেম শিকদারের বড় ছেলে তারেক শিকদার খবর নিয়ে এসেছে। সারফরাজ এখানে আসার খবর সেই বাড়িতে ইতিমধ্যে চলে গেছে। তারেক এসেছে অনিলা তার স্বামীকে দাওয়াত দিতে। কিছুদিন যেন তাদের বাড়িতে গিয়ে বেরিয়ে আসে। এমন অদ্ভুত দাওয়াতে সারফরাজ একটু অবাকই হলো। ফরাত হেসে হেসে বলে উঠল, আরে তোকে ডাকছে কারণ আছে। তুই গেলে অর্নিলা ওই বাড়িতে যেতে পারবে, নাহলে তো অর্নিলাকে একা ওই বাড়িতে যেতে দেওয়া হয় না। এখন না গেলেই বা কি হয়? যাবার দরকার নেই। দরজার সামনে দাঁড়িয়ে আরিফ হাসান সহজ গলায় বললেন, যেতে হবে। না গেলে এই নিয়ে পরে আলাপ আলোচনা হবে। সবাই ভাববে আমরা অর্নিলাকে আটকে রেখেছি। তিল থেকে তাল বানাতে বেশি সময় লাগবে না। আমার কথা তুমি বুঝতে পারছো ফারাজ? বাবার মুখের উপর কথা বলল না ফারাজ। ফরহাদ হেসে মিনমিনিয়ে বলল, ভালোই তো হলো বেটা, বিয়ের পর কোথাও ঘুরতে যেতে পারলি না,
ধরে নে এটাই তোর হানিমুন। চুপ করবি তুই? ফরহাদ চুপ করবে কি, মুখ টিপে হাসতে লাগলো। বাবা আচমকা জিজ্ঞেস করে উঠলেন, কি ব্যাপার ফরহাদ, তুমি আসছো কেন? কিছু না আঙ্কেল, ওই এমনি। আরিফ হাসান ছোট ছোট চোখ করে কিছুক্ষণ তাকিয়ে বের হয়ে গেলেন। এই ছেলেকে তার পছন্দ আবার পছন্দও না, মাঝে মাঝে বড়দের সামনে বেফাস কথা বলে ফেলে। পরদিন অনিলাকে সাথে নিয়ে শিকদার বাড়িতে পৌঁছালো সরফরাজ। তারা আসাতে বাড়ির সবাইকে মহাখুশি দেখালো। সাইমা ভাবি এসে অনিলার থুতনিতে চুমুকে আদর করলেন, লাজুক স্বরে বললেন, কি ব্যাপার অনি, বরকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেলে?